আসসালামু আলাইকুম। কম্পাস পাবলিকেশন শেষ সায়েন্স আর আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিমার অধ্যায় পলিমার এবং পলিমার বিক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব। তো পলিমার সম্পর্কে যদি আমরা প্রথমে বলে থাকি, পলিমার শব্দ পলি শব্দের অর্থ হলো বহু, আর অনেকগুলো মনোমার যখন একটি বৃহৎ অণু গঠন করে তখন সেটাকে আমরা বলি পলিমার। যেমন আমরা যদি বলি একটার পর একটা ইট গেঁথে একটা দেয়াল হয় এবং এরকম অসংখ্য দেয়াল মিলে একটা বিল্ডিং হয়, তাহলে যদি একটা বিল্ডিংকে আমরা যদি বলি পলিমার, তাহলে একটা ইটকে আমরা বলবো মনোমার। তার মানে একটা মনোমার মিলে একটা পলিমার হচ্ছে, অর্থাৎ একটা ইট দিয়ে একটা বিল্ডিং হচ্ছে। তাহলে এই যে ইট থেকে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে, এটার মধ্যে আমরা কি সিমেন্ট ইউজ করে ইটগুলোকে একটার সাথে একটা গাঁথনি ইউজ করতেছি, তাহলে এক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমার আমরা বলতেছি যে অনেকগুলো মনোমার মিলে গঠিত হয় পলিমার, আর যে বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার পলিমারে পরিণত হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। আর এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই উচ্চ চাপ ও তাপমাত্রা প্রয়োজন হয়। উচ্চ তাপমাত্রা ও চাপ। একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সেটা হলো যে আমরা পলিথিনের নাম সবাই শুনেছি। পলিথিনটার মনোমার মানে যেটা দ্বারা পলিথিন গঠিত সেটা হলো ইথিলিন। ইথিলিনের সংকেতটাকে আমরা জানি কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে 2টা কার্বন পরমাণু প্রথমে 2 হাত দ্বারা নিজেদের মধ্যে যুক্ত হয়। তাহলে এই কার্বন পরমাণু 2 হাত ব্যবহৃত হলো, ফাঁকা থাকে কত হাত? 2 হাত। সেই 2 হাত দ্বারা 2টা হাইড্রোজেন ধরলো। এই কার্বনেরও 2টা হাত ব্যবহৃত হলো, ফাঁকা থাকে হলো 2 হাত। তাহলে এটা দ্বারা 2টা হাইড্রোজেন ধরলো। তাই এটা হলো ইথিলিনের সংকেত। তাহলে ইথিলিনের সংকেত, তাহলে পলিথিন গঠিত হয় কি ইথিলিন দ্বারা। তাহলে ইথিলিন হলো পলিথিনের মনোমার। তাহলে বিক্রিয়াটা আমরা যদি একটু দেখাই, তাহলে এই হলো আমাদের হাইড্রোজেন এই পাশেও লিখতে পারেন, এই পাশেও লিখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে এরকম ইথিলিন অণু কিন্তু একটা না, অসংখ্য অণু, যেমন অসংখ্য ইট মিলে কি বিল্ডিং হয়েছিল। তাহলে এরকম অসংখ্য ইথিলিন অণু বোঝানোর জন্য আমরা কি দিচ্ছি? এন বলতে আমরা এখানে এন সংখ্যক অসংখ্য বোঝাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কি দেবো? উচ্চ চাপ ও তাপমাত্রা আমরা বলেছি এখানে উচ্চ তাপ ও তাপমাত্রার আগে বিক্রিয়া ঘটানোর জন্য। তাহলে বিক্রিয়া ঘটার জন্য এখন তারা কি হবে? পরস্পরের সাথে কি যুক্ত হয়ে, যেমন অনেকগুলো ইট মিলে কি বিল্ডিংটা তৈরি করছিল না, তাহলে এরকম অসংখ্য ইথিলিন অণু পরস্পরের সাথে যুক্ত হবে। সেই যুক্তটা কিভাবে হবে খেয়াল করুন। এই যে যখন উচ্চ তাপমাত্রা তাপ দিবেন তখন এই যে এদের মধ্যে যে 2 হাত দ্বারা পরস্পরকে ধরে রাখছিল, এই 2 হাতটা কি হবে? ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে এখন দেখুন এখন 2 হাত যদি ভেঙে যায়, এখন আছে 1 হাত। তাহলে এই কার্বনেরও কি হলো? এই কার্বনের একটা হাত খালি হলো, এই কার্বনের একটা হাত খালি হলো। সেই হাত খালিটা ধরেন আমরা এখানে দেখাইলাম। তাহলে এখন আপনি বোঝার চেষ্টা করুন বিক্রিয়াটা। তাহলে এই যে হাত খালি হইলো, এরকম একটা ইথিলিন অণু, যদি এরকম অসংখ্য ইথিলিন অণু তো এখানে আসছে, তাহলে এইটার সাথে যদি এরকম একটা ইথিলিন অণু এখানে জোড়া লাগে, সেই ইথিলিন অণুটারও কি একটা হাত খালি, সেটার সাথে আর একটা জোড়া লাগলে সেটারও কি আর একটা হাত খালি। তাহলে এরকম অসংখ্য অণু পরস্পরের সাথে কি যুক্ত হয়ে গেল। তাহলে এইটাই আজকে যদি আমরা ইথিলিন বলি, এটা ছিল আমাদের মনোমার, যে মনোমারের অসংখ্যগুলো নিয়েছিলাম, যখন সেই মনোমারগুলো অসংখ্য এরকম মনোমার জোড়া লেগে গেল সেটাকে আমরা বলবো পলিথিন। আর এই বিক্রিয়াটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা পলিমারকরণ বিক্রিয়া সংজ্ঞাটা দেব এইভাবে, যে প্রক্রিয়া উচ্চ তাপ ও তাপমাত্রায় এক বা একাধিক যৌগের অসংখ্য অণু। এক বা একাধিক যৌগের অসংখ্য অণু কেন বলতেছি আমরা? এখানে যেমন একটি যৌগেরই মানে আমরা শুধু ইথিলিন দিয়েই পলিথিন গঠিত হলো, এরকম এখানে আবার A+B মানে 2টা যৌগের, এটারও n সংখ্যক এটারও n সংখ্যক মিলে আমাদের নতুন একটা পলিমার হইতে পারে। এই জন্য বলে এক বা একাধিক যৌগের। তাহলে যে বিক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও চাপে অনেকগুলো মনোমার মিলে একটা বৃহৎ অণু গঠিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া আরেকটা উদাহরণ যদি আমরা দিই, আমরা জানি টেফলন। এটা এসেছিল মনে হয় 40তম কোন পরীক্ষা BCS এ এসেছিল টেফলনের সংকেতটা হলো কি? টেফলনকে বলা হয় পলিটেট্রাফ্লোরোইথিন। ইথিন হলো টেফলনের রাসায়নিক নাম। তাহলে এটা আপনার রাসায়নিক নামটা কিভাবে আসলো সেটা আমি একটু বুঝাই দিই। এই যে আপনারা ইথিন পড়েছিলেন, ইথিনের সংকেত এখানে কি ছিল? CH2 ডাবল বন্ড CH2। তাহলে আমরা দেখেছিলাম এই যে ইথিলিনের সংকেতটা আমি এখানে যখন বুঝিয়েছিলাম তখন বলছিলাম এই কার্বনটা নিজেদের মধ্যে প্রথমে 2 হাত দ্বারা যুক্ত হয়। কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে এই 2 হাতে 2টা হাইড্রোজেন, এই 2 হাতে 2টা হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে এই কার্বনের 2 হাত ফিল আপ, 2 হাত ফাঁকা থাকে। সেই ফাঁকা 2 হাতে যদি এখন 2টা ফ্লোরিন হয়,
আর এই কার্বনের ফাঁকা দুই হাতে যদি দুইটা ফ্লোরিন পরমাণু যুক্ত হয় তাহলে ফ্লোরিন পরমাণু হলো কয়টা? 4টা। আর গ্রিক ভাষায় 4কে বলা হয় টেট্রা। তাহলে এখন আপনি দেখুন এখানে এটার নাম ছিল কি? ইথিন। তাহলে এখানে ফ্লোরিন যুক্ত হয়েছে কয়টা? 4টা। তাহলে আমরা এখানে এটাকে কি বলতে পারি? 4কে বলে গ্রিক ভাষায় বলি টেট্রা। তাহলে এটাকে কি বলতে? টেট্রা ফ্লোরো ইথিন। তার মানে ইথিনের সাথে 4টা হাইড্রোজেন ফ্লোরিন যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম কি হয়ে গেছে? টেট্রাফ্লোরো ইথিন। তাহলে এই যে টেট্রাফ্লোরো ইথিন, এই সংখ্যাটাকে আপনি আরো ভেঙে এইভাবে লিখতে পারেন, মানে আপনার ইচ্ছা। এই যে কার্বনের কি 2 হাত ফাঁকা, তাই 2 হাতে 2টা ফ্লোরিন হয়েছে, এই 2 হাতে 2টা ফ্লোরিন হয়েছে। তাহলে এই যে আমাদের এখানে যেটা আমরা বললাম, এই যে এই টেফলনের যে টেট্রাফ্লোরো ইথিন, এই ইথিনের কি? টেট্রাফ্লোরো ইথিনের অসংখ্য অণু যখন নিজেদের মধ্যে যুক্ত হবে, এই যে এখানে আমরা যেটা বিক্রিয়াটা দেখেছিলাম, যুক্ত হয় কিভাবে? উচ্চ তাপমাত্রা চাপ লাগে। আর তাহলে এই যে যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা কি বুঝলাম? এই যে ভিতরে যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে যায়। তাহলে বন্ডটা যদি ভেঙে যায় তাহলে আমাদের এখানে কি হবে? এই যে এখানে তো ফ্লোরিন আছে, এই যে ফ্লোরিন আছে, এই ফ্লোরিন আছে, এই ফ্লোরিন আছে। এখন এই বন্ডটা যখন ভেঙে যায় তখন এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনেরও কি একটা হাত খালি হবে। তাহলে এই যে একটা হাত খালি, এটার একটা হাত খালি। তাহলে এই যে যে হাত খালি, এই হাত খালির এরকম যখন এটার সাথে এরকম আর একটা অণু যুক্ত হবে, সে কার্বনের কি একটা হাত খালি থাকবে। তার মানে এরকম অসংখ্য এন সংখ্যক অণু গঠিত হবে। এটার আপনার সংকেত আরো সহজভাবে উপরেরটার মতো এইভাবেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। CF2 CF2 এইভাবে লিখতে পারেন। তাহলে সেক্ষেত্রে বাম পাশে এটাকেও এইভাবে লিখতে পারেন, উপরে মানে পলিথিনের মতো করেই আমাদের এখানে CF2 ডাবল বন্ড, CF2 এন, এখানে এন সংখ্যক, এইভাবেও লিখতে পারেন। তাহলে এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচনা, পলিমার এবং পলিমারকরণ বিক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সায়েন্সের বইতে আরও কিছু পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। আর আজকে পর্যন্ত থাক। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। আপনাদের কোনো টপিক্সে টিউটোরিয়াল প্রয়োজন হলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।